প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে সেটা সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করব। এই ঘটনার জন্য কারা দায়ী, তদন্ত কমিটি কি বলছে এবং পক্ষ বিপক্ষ কাকে দায়ী করছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। সাথে আমরা গাইবান্ধার যে সাঁওতাল সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে সেটা যে সর্বশেষ অবস্থা সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। আর এসব বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আমাদের সাথে আরও আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং বেশ ব্রাহ্মণবাড়িয়া তো বটেই, ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। তদন্ত কমিটি হয়েছে, পুলিশের যে তদন্ত কমিটি হয়েছে সেটা রিপোর্ট নিয়ে এক ধরনের ধোঁয়াশা আমরা দেখতে পাচ্ছি। রিপোর্টটা আসলে আদৌ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইজি এর কাছে গিয়েছে কিনা তারা অস্বীকার করেছে, এখন রিপোর্ট পাননি। কিন্তু এর আগে পত্রিকায় এসেছে যে রিপোর্টটা পুলিশের কাছে গিয়েছে। তো সর্বশেষ যেটা স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে এর আগে যে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে যে ওখানে যে ক্ষমতাসীন দল তাদের নেতাদের কলহের কারণে বা দ্বন্দ্বের কারণে ঘটনা ঘটেছে, কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই ধরনের কোনো আভাস তারা পাননি। তা আপনি এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি কি মন্তব্য করবেন? ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে ঘটনা ঘটেছে সেটা খুবই একটা বর্বর উন্মাদনার ভেতর দিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা চালানো হয়েছে। ওই ঘটনাটাকে যদি আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে এটার প্যাটার্নটা, ছকটা নতুন না। এটা সূত্রপাত করা হয়েছিল অনেকটা রামুতে সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটানো হয় এবং আরও দু একটা জায়গায় এরকম চেষ্টা করা হয়েছে, সেই একই ছক ব্যবহার করা হয়েছে। ওই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একজন জেলে পাড়ার যে মাছ ধরে জীবিকা নির্বাহ করে একটা স্ট্যাটাস ছবি সেটা তার স্ট্যাটাসে দিয়ে একটা প্রচার করে দেওয়া হয় যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ইসলাম ধর্মকে অবমাননা করেছে। যেটুক খবরাখবর পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানা যায় যে কোন স্টুডিও থেকে এটা করা হয়েছে, কারা এটা ফটোশপিং বলে আর কি, এটা করে এটা তার নামে, কারণ তার পক্ষে এই ধরনের একটা ছবি তৈরি করা সম্ভব না, এবং এইটা করে চারদিকে প্রচার করে দেওয়া হয় এবং একটা উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন, সেটা পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন উভয় পক্ষর কাছে তখন সেইখানে কয়েকটা সাম্প্রদায়িক সংগঠন সমাবেশ করার জন্য অনুমতি চাইলে প্রশাসন অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই তাদেরকে অনুমতি দিয়ে দেয় এবং সেই সমাবেশগুলোতে যে উত্তেজনাপূর্ণ বক্তৃতা করা হয় সেইটা একাংশের জনগণের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করে এবং যারা দুষ্কৃতিকারী তারা এটাকে ব্যবহার করে সেই হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে, গ্রামগুলোতে তারা আক্রমণ চালায়। এই হলো সংক্ষেপে আমি ঘটনাটা বললাম। কিন্তু এটার পেছনে কি ঘটনা জড়িত, আমার মনে হয় অনেকগুলো উপাদানকে আমাদের দেখতে হবে এবং একসঙ্গে সেগুলো ইন্টারঅ্যাক্ট করে এটা হয়েছে। একটা হলো যে, এবং অন্যান্য এই ধরনের ঘটনার ক্ষেত্রেও এই একই ফেনোমেনা আমরা দেখতে পাই, যে সেটা হলো স্থানীয়ভাবে সবচেয়ে দুর্বল অংশ মানুষ যেখানে বসবাস করে তাদের উপরে হামলা চালিয়ে তাদের সহায় সম্পদ, জমি জমা এবং বাড়ি ঘরের স্বর্ণালঙ্কার, অন্যান্য টাকা পয়সায় এটা আত্মসাৎ করার একটা ইন্টারেস্ট এটার সঙ্গে জড়িত হয়ে যায়। এবং যদি তাদেরকে ভয় ভীতির ভিতরে রাখা হয় তাহলে তারা দেশান্তরী হলে পরে তাদের জমি জমাগুলো অল্প দামে তারা আত্মসাৎ করতে সক্ষম হবে। এই ধরনের একটা স্থানীয় অর্থনৈতিক স্বার্থ এটার পেছনে কাজ করে। দ্বিতীয়ত আরেকটা হলো, সেটা হলো ক্ষমতাকে কেন্দ্র করে যখন নির্বাচন হয়, নির্বাচনে তোমরা আমাদেরকে ভোট দাও নাই কেন, আমরা প্রতিশোধ নেওয়ার দেখালাম যে আমার শক্তি সামর্থ্য এতখানি,
এই ধরনের একটা মোটিভেশন, সেটাও কিন্তু এইসব ঘটনার পেছনে কাজ করে। 3 নম্বর হলো যে যেগুলো শাসক দল, বিশেষ করে শাসক দল, তাদের ভিতরে যে অন্তঃকলহ এবং দ্বন্দ্বগুলো থাকে, সেই দ্বন্দ্বগুলোর বহিঃপ্রকাশ হিসেবে এই একটা অংশকে আরেকটা অংশের ভিতরে লিবিয়ে দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়। সবচেয়ে বিপজ্জনক যেটা, এই সবগুলোই বিপজ্জনক আমি যেগুলো বললাম, কিন্তু এই সঙ্গে এটা বুঝতে হবে যে দেশের ভিতরে একটা পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার উদ্দেশ্যে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে। এবং আমাদের দেশে সেই ধরনের ষড়যন্ত্র আরো শক্ত হয়ে উঠছে বলে পর্যবেক্ষক মহলের অনেকেরই ধারণা। এবং এটা মদত পায় যখন নাকি আমাদের রাজনীতিতে আদর্শের জায়গাগুলো ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু হয়ে যায়, মুক্তিযুদ্ধের চেতনা ধারা থেকে যখন রাজনৈতিক শক্তিগুলো দূরে চলে যায়, প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলো দূরে চলে গেলে পরে তখন তারা ক্ষমতার প্রতিযোগিতায় গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগের বদলে তারা এই ধরনের সাম্প্রদায়িকতার কার্ড, সেইটাকে ব্যবহার করার চেষ্টা করে। এবং কম্পিটিশনটা হতে থাকে যে আমি বেশি মুসলিম পছন্দ না তুমি বেশি মুসলিম পছন্দ, এইটা নিয়ে কম্পিটিশন হতে থাকে। এবং সমস্ত আক্রমণটা এসে পড়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, সেটা ধর্মীয় সংখ্যালঘু হোক আর জাতিগত সংখ্যালঘু হোক, তাদের উপরে এসে পড়ে। কিন্তু সেখানেই জিনিসটা শেষ হয় না। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এর এই ধারাবাহিকতায় যারা দুর্বল শ্রেণীর মানুষ, সাধারণ গরিব মেহনতি মানুষ, তাদেরকেও কিন্তু এই দাবা খেলার খুঁটি হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করে। আপনার কাছে আবার মানে এই প্রসঙ্গটা তো সামগ্রিকভাবে বললেন যে এই দুর্বল শ্রেণী এরকম হয়, কিন্তু আসলে যারা দায়ী তাদেরকে আমরা মানে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করতে পারি কিনা সেটা আপনার কাছে আবার এসে জানতে চাইবো। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেটা জানতে চাই, আপনাদের দলের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে, যেমন আপনাদের মহাসচিব বলেছেন যে এই ঘটনার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত। আপনারা কেন এমনটি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি সেলিম ভাইকে অভিনন্দন জানাই। সেলিম ভাই সিপিবি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দ্বিতীয়বারের জন্য তিনি সভাপতি হয়েছেন। তিনি আমাদের ছাত্র রাজনীতির গৌরবগাথা ইতিহাসের একজন নেতা, আমাদের পূর্বসূরি। তো এই যে গৌরবময় একটা ভূমিকার মধ্য দিয়ে তিনি এই জায়গায় এসেছেন, তো এই জন্যেই আমি এবং আমার পার্টির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। সেলিম ভাই যেটা বিস্তারিত এখানে মানে মূল যে বিষয়গুলো কম বেশি সে উনি ব্যাখ্যা করেছেন এবং তার মতো করে তিনি মূল ঘটনাকে তুলে ধরেছেন। নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার অতীত ঘটনায় অনেক কৃষক আন্দোলন আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের একটা সুদীর্ঘ ভূমিকা আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেক গৌরবময় ভূমিকা ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এবং ওখানকার রাজনৈতিক আন্দোলন নেতারা, প্রগতিশীল আন্দোলনের নেতারা ভূমিকা পালন করেছেন। এই দিক থেকে এই ঘটনা সেখানকার মানুষের জন্য বেশ লজ্জার এবং বেশ কষ্টের। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই, কোনো স্থান নাই, কিন্তু ইদানিং কিছু কিছু ঘটনা আমরা লক্ষ্য করছি যে হঠাৎ হঠাৎ, যেমন রামুর বৌদ্ধ মন্দিরে আক্রমণ করা বা পূজা মণ্ডপ ভেঙে ফেলা বা কোনো সংখ্যালঘু সম্প্রদায়, যদিও আমি এটা সংখ্যালঘু বলি, স্বাধীন দেশের সংখ্যালঘু থাকতে পারে, সবাই সমান অধিকারে, সংখ্যা বিচারে বাংলাদেশ এগোয় না, তারপরেও তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা, কোনো কোনো ক্ষেত্রে নারীদের উপরে নির্যাতন করা। আমি এখানে স্পষ্ট করে বলি, যারা গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে চায়, কারণ সাম্প্রদায়িক ঘটনা কখনো গণতান্ত্রিক আন্দোলনকে মানে এগিয়ে নিতে সাহায্য করে না, এটা বিপদগামী করে। ওই দিক থেকে যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, হ্যাঁ, এখানে বলা যায় যে দুর্বলের উপরে সবলের আক্রমণ, বলা যায় এখানে স্থানীয় নেতৃত্বের যেটা শাসক দলের
তাদেরকার ভিতরে যে ঘটনা, এটা পত্রপত্রিকাতেও আসছে। একজন সংসদ সদস্যের সঙ্গে ওখানকার একজন মন্ত্রীর যে দ্বন্দ্ব, সেটাও এখানে কাজ করেছে। এখানে ধরুন সরকারের, আমি বলবো যে অনেক জায়গায় দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার কারণে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে পুলিশ হস্তক্ষেপ করেছে এই ইন্টারনেটে এসব আসার জন্য। তো আমার কাছে এটা জিজ্ঞাসা, নিজের কাছে আমি জিজ্ঞাসা, যে এরকম একটি উস্কানিমূলক ঘটনা, রসরাজ মণ্ডল সম্ভবত নাম, এবং যার লেখাপড়া নিয়েও একটা প্রশ্ন আছে, এবং সে এটা করতে পারে না বলেই ধারণা সবার, মানে তার অনুযায়ী এই ধরনের একটা ঘটনা চলে আসলো, প্রশাসন সেটা গুরুত্ব সহকারে নিলে না, বরঞ্চ এটা আরো বিস্তার লাভ করার জন্য একটা, যারা এর বিপক্ষে আছে অর্থাৎ ওখানে সমাবেশ করতে চায় তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হলো এবং তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ না হলো। এটা এই সব জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে ঠিক গ্রহণযোগ্য না। আর আপনি যেটা বললেন যে এটা রাজনৈতিক দলের মানে যে ভূমিকা, বিশেষত আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ 3 জন নেতাকে, 3টা ইউনিয়নের সম্ভবত সভাপতিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনায় উস্কানিতে সহযোগিতা করার জন্য। জি, তার মানে আপনার মানে বলছেন যে এই কারণে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সর্বশেষ দেখা গেছে বিএনপির একজন সভাপতিকে, ইউনিয়নের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই 3 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আনা হয়নি। অভিযোগটা কিন্তু এর কেন উস্কানি দেওয়ামূলক। আমি তদন্তটা আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, এই ঘটনায় যেটা হওয়ার দরকার তদন্ত, সেই দৃষ্টিভঙ্গি নেওয়া হয়নি, বরং প্রতিপক্ষকে ঘায়েল করার এখন চেষ্টা। সর্বশেষ যেভাবে শুরু করা হয়েছিল সেইভাবে যদি করা হতো, তাহলে সবের উপরে যে আক্রমণ, সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, সেটা কিছুটা হলো আশ্বস্ত হতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই ঘটনায়, এই তদন্ত কর্মকাণ্ডে সেটা হয় নাই। জি, মজিদুল ইসলাম সেলিম, আপনি বলছেন যে যেসব কারণে যে দুর্বলের উপরে বা সংখ্যালঘুদের উপরে যে হামলাগুলো হয় তার বিভিন্নগুলো কারণ আপনি ব্যাখ্যা করছিলেন। কিন্তু এই যে এরকম ঘটনা, যে রামুর উদাহরণ দিলেন, এই যে নাসিরনগরের যে ঘটনা, তা আমরা প্রথম দিকে যেটা দেখি যে আসলে সবসময় আসলে তদন্ত খুব নিরপেক্ষভাবে হয় এবং আমরা দেখি না। তো এই যে এই ঘটনাগুলো, যেমন এখন আমরা কি তদন্তের রিপোর্টে কি আসবে আমরা এখনো জানি না। এই যে ঘটনাগুলো সঠিক তদন্ত না হওয়ার কারণে আমরা তো কিছুদিন পর পর আবার দেখি, মানে এইটা মূল কথাটা আমি বলতে চাচ্ছি যে এটা একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখা হয়। মানে মূল যারা দোষী তারা দেখা যাচ্ছে যে এটা ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। না, আপনি তো সঠিক কথাই বলেছেন। আমাদের এখানে অবস্থাটা কি চলছে, যে রাজনৈতিক ক্ষমতা এইটাই প্রধান কেন্দ্রবিন্দু করে নীতি আদর্শটাকে বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকার জন্য বা যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেই পথগুলো গ্রহণ করা হয়, সেটা অনৈতিক হোক, অগণতান্ত্রিক হোক, যেটাই হোক না কেন। এইগুলো অবস্থা আমরা এখন ব্রিটিশ আমল থেকে দেখে এসেছি। এবং সাম্প্রদায়িকতার বীজ বাষ্পটা রোপণ করেছিল ব্রিটিশরা। হিন্দু মুসলমান এখানে পাশাপাশি বাস করেছে শত শত বছর ধরে। তো সেখানে সময় তো কোনো গোলমাল দাঙ্গা হাঙ্গামা হয়নি, কারো উপরে দুর্বল সবলের প্রশ্ন ওঠে নাই। সেই দুর্বল সবলটা ছিল অন্যরকম। সেখানে রাজা বাদশার শাসন, জমিদারের শাসন, সেইটা দুর্বলের উপরে অত্যাচার করছে। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এখন ব্রিটিশরা দেখলো যে হিন্দু মুসলমান মিলে যদি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হয়, তাহলে পরে তো আমি তো এখানে থাকতে পারবো না। ওর জন্য তাদের সেই বিখ্যাত বা কুখ্যাত উক্তি যে ভাগ করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল। তখন তারা এই সাম্প্রদায়িকতার বীজ এখানে রোপণ করলো। এবং সেটার ভেতরে একদিকে হিন্দু সম্প্রদায়ের ভেতরে আরএসএস তখন ছিল না, জনসংঘ ইত্যাদি সংগঠন ছিল, হিন্দু মহাসভা ছিল। আবার মুসলমানদের ভিতরে মুসলিম লীগ নামের সংগঠন দাঁড় করিয়ে সাম্প্রদায়িকতার উন্মাদনা সৃষ্টি করা হলো এবং একটা তত্ত্ব দেওয়া হলো যে মুসলমানরা হলো আলাদা জাতি, তাদের আলাদা আবাসভূমি দরকার। এবং সেই ভিত্তিতে কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানটা সৃষ্টি হলো। এই পাকিস্তানি আমলে আমাদের বহুদিন এর বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। এটা খালি আদর্শগত সংগ্রাম না, এমনকি দাঙ্গা হাঙ্গামার সময় আমাদের রাজপথে নেমে পূর্ব বাংলা রুখিয়ে দাঁড়াও
এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিখ্যাত পত্রিকাগুলো একই ভাষায় জয়েন্ট এডিটোরিয়াল ছাপালো, এইসব ঘটনা মনে আছে। আমি নিজেও তখন একেবারেই তরুণ ছিলাম, আমরা ভলেন্টিয়ার হিসেবে উপদ্রুত এলাকায় চলে গেছি সেখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। এই অবস্থার অবসান ঘটানোর জন্য কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আরো উদ্দেশ্য ছিল আমাদের, কিন্তু এটা ছিল অন্যতম উদ্দেশ্য। এবং সেখানে আমরা গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, এবং গণতন্ত্রের মূল কথা হলো যে রাষ্ট্রের সামনে প্রত্যেকেই সমান, তার পরিচয় হলো নাগরিক। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আমির হোক ফকির হোক, হিন্দু হোক মুসলমান হোক, প্রত্যেকের ভোটের ওজন সমান। সুতরাং এই ভিত্তিতে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেটাই হলো ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতা, এবং আমাদের রাষ্ট্রীয় 4 নীতির অন্যতম হলো এইটার উপরে প্রতিষ্ঠিত। কিন্তু দুর্ভাগ্য যে সেখান থেকে আমাদের দেশকে সম্পূর্ণ ভিন্ন খাতে নিয়ে যাওয়া হয়েছে, এক ধরনের পাকিস্তানি আদর্শকে আবার ফিরিয়ে আনা হয়েছে, সেইটার সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতার লালসা। সুতরাং মানুষের ভিতরে এই সাম্প্রদায়িক মনোভাবকে পরাভূত করার জন্য যে রাজনৈতিক এবং আদর্শগত সংগ্রাম দরকার, সেটা না করে এই নিকৃষ্ট ধরনের মনোভাবটাকে পুঁজি করে সেটা ক্ষমতায় যাওয়ার স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই দেখা যায় যে ক্ষমতার ইকুয়েশন অনুযায়ী বিচার করা হয়, আইনের বিধান অনুযায়ী এটা করা হয় না। এবং সেই ক্ষেত্রে বহু মহল থেকেই দাবি করা হয়েছে, আগেও দাবি করা হয়েছিল নাসিরনগরের ঘটনার পর এবং গাইবান্ধার মহিমাগঞ্জের ঘটনার পর, আবার উপর্যুপরি দাবি করা হয়েছে যে এই সব তদন্ত কমিশনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই, ওর জন্য বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হোক। এবং আমাদের নাগরিক সমাজের অংশ, আমরা তো গেছি, আমাদের তখন কংগ্রেস চলছিল 30 তারিখে, সেইখানে রেজলিউশন নিয়ে কংগ্রেসের পরের দিন আমরা আমাদের 5 সদস্যের ডেলিগেশন এখানে ছুটে গেছে, 5-6 বার ওখানে গেছে। এবং সেখানে তাদের ফাইন্ডিংস আমাদেরটাই মেনে নিতে হবে আমরা বলছি না, আমরা বলছি যে ঠিক আছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে এইটার একেবারে শিকড় শুদ্ধ আমাদের আবিষ্কার করতে হবে, তা না হলে এই ঘটনা বারবার হতে থাকবে। এবং এইটার ইমপ্লিকেশন খালি দেশের ভেতরের রাজনীতি না, আমাদের আঞ্চলিক পরিস্থিতি অমুক সমুক সবটা কিন্তু এটার সঙ্গে ইনভলভ। এবং দেশ একটা খুবই বিপজ্জনক জায়গার ভিতরে দেশকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। সেটার লক্ষণ হলো যে খালি নাসিরনগর আর মহিমাগঞ্জ না, আপনি দেখবেন যে এরকম ইনসিডেন্টস দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ক্রমাগতভাবে এটা চালানো হচ্ছে। আর নাসিরনগর যদি ধরেন, 30 তারিখে প্রথম হামলা হলো, তারপরে 4-5 বার এবং সেখানে র্যাব পুলিশের উপস্থিতিতে বাড়িতে বাড়িতে আগুন দেওয়া হলো। এবং সম্ভবত গত 3 দিন আগেও একটা বাড়িতে হামলা করে সেখানে আগুন দেওয়া হয়েছে। তার মানে এটার পেছনে একটা অন্য ব্লুপ্রিন্ট ধরে কোনো একটা অশুভ রাজনৈতিক শক্তি তার ষড়যন্ত্র কার্যকর করার জন্য চেষ্টা করছে, সেটা আমার একটা গভীর আশঙ্কা। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেটা জানতে চাই, মুজাহিদুল ইসলাম সেলিম যেটা বলেছেন যে সবসময় দেখা যায় যে আমরা যে স্বাধীনতার যে স্বপ্ন বা যে 4 মূলনীতি, সেদিকে আমরা যতটা দৃষ্টি না দিচ্ছি, বেশি ক্ষমতাসীনরা বা রাজনীতিবিদ আপনারা যারা আছেন, যে ক্ষমতা ইকুয়েশন অনুযায়ী সবকিছু বিচার করা, আইনের দৃষ্টিকোণ থেকে নয়। এবং এই যে সাম্প্রদায়িক হামলা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দিন দিন, এবং সেটা একটা ষড়যন্ত্র বলছেন এবং একটা অশনি সংকেত বলছেন, আপনার দৃষ্টিতে কি এটা? জি, এটা অশনি সংকেত না, দেশ এখন একটা ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। আপনার একটা গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো, তাহলে পরে যে পরিস্থিতিগুলো আমরা এখন মোকাবেলা করছি সেগুলো কিন্তু এইভাবে আসতো না। থাকলেও সেখানে একটা জবাবদিহিতার ব্যাপার থাকতো। পুলিশ, প্রশাসন, সরকার এখন জবাবদিহিতার কোনো ব্যাপার নেই। পুলিশ যা খুশি তাই করে যাচ্ছে, প্রশাসন যা খুশি তাই করে যাচ্ছে। এবং তারা যেটা বলছে, ধরেন জঙ্গি তথ্য নিয়ে সামনে এনে তারা যাকে খুশি মেরে ফেলে আমাদের কাছে বলছে যে এটা আমরা 3 দিন 6 দিন পরে বলতে পারবো, ওরা মানে পরিচয় কি, বংশ পরিচয় কি, কোথায়। এটা কি একটা ভয়াবহ ব্যাপার, আমি কাকে মানলাম আমি জানি না। এবং এই ধরনের ঘটনা আমরা পত্রপত্রিকা দেখছি, যেমন হলি পার্টি 8ই জানে যে ঘটনা, সেখানে তদন্ত কি হলো,
আমাদের ওখানে সাংবাদিকদের সেভাবে যেতে দেওয়া হলো না, রাজনীতিবিদদের যেতে দেওয়া হলো না, এখনো ওইভাবে কিন্তু সেখানে কিছু হয়নি। কি ঘটনা আমরা কিন্তু খুব একটা জানি না। এটা ভয়ঙ্কর ঘটনা, কিন্তু দেশে শুধু না সারা বিশ্বব্যাপী আমাদের এই একটা ঘটনায় আমরা একটা জঙ্গি রাষ্ট্রের কাছাকাছি অবস্থান করছি এরকম একটা ধারণা দেওয়ার একটা চেষ্টা। আমরা তো তা না, আমরা মুক্ত যুদ্ধে অর্জিত, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা তো ঠিক আছে। এখন নাসিরনগরের যে ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার, সেটাকে কেন্দ্র করে যে আমরা সবসময় দেখি এই ধরনের যখন ঘটনা হয় বড় রাজনৈতিক দল পরস্পরকে দোষারোপ করে। না, পরস্পরের দোষারোপের ব্যাপার না। যেমন এটা আমাদের সেলিম ভাই বললেন যে এই তদন্তটা বিচার বিভাগীয় তদন্ত আমরা প্রত্যাশা করছি। এখন কিন্তু সরকারের কাছে যেটা আছে, যে তদন্ত পুলিশ করে বা স্থানীয়ভাবে যেটা হয়, সেটা আমরা ধরেই নিচ্ছি যে আগের যে তদন্তের পরিণতিগুলো আমরা দেখেছি গ্রহণযোগ্য পর্যায়ে হয় নাই বা যায় নাই, এটাও হতে পারে, এটা আমরা করছি। সেখানে যে ঘটনাগুলো আছে, ওই যে একটু আগে আপনাকে বললাম, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করেন, এবং আমি একার পরিষ্কার করে বলি, দেশে একটি ভোট দেওয়ার অধিকার নাই, সেখানে ভালো মন্দটা তো কোনো জনগণের কোনো অংশগ্রহণ নাই। সেখানে সরকার নানান ঘটনার মধ্যে নিজেকে এবং দেশকে নিয়ে গিয়ে ক্ষমতাকে থাকার যে প্রক্রিয়া, তারই একটা অংশ হচ্ছে এইসব ঘটনা। আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে আজকের যে এইসব মুসলমান হিন্দু যে তত্ত্ব, হাজার বছরের সংস্কৃতি, আমরা একসঙ্গে বসবাস করি, সেখানে এই ঘটনাগুলো আপনাকে জানতে চাই। যেমন আপনি বললেন যে এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে, যে আপনি সরকার তো চাইবে যে একটা দেশ স্মুথ ভাবে চলুক। এই ধরনের যে সরকারের ক্ষমতা থাকাকালীন যখন এইসব ঘটনা ঘটে, দায়িত্ব আসলে সরকারের উপর, যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের উপর বর্তায়। তো তাহলে সরকার কেন এই ধরনের সাথে থাকবে? গণতান্ত্রিক আন্দোলন ঠেকানো যাবে, এখানে তার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাটা হবে না, আন্দোলনটা হবে না, তার কাছে কৈফিয়তের ব্যাপারটা আমরা চেতে পারবো না, আমরা তাদের কাছে জবাবদিহির কথাটা বলতে পারবো না। অর্থাৎ আমাদের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো যেন ওই দিকে না আসে, আমরা যেন সেভাবে না দাঁড়াতে পারি। এখানে ওই নাসিরনগরের ঘটনাটা খুব ভালো, ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকলাম। আমাদের গোবিন্দগঞ্জে যে ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনা নিয়ে আমরা ব্যস্ত থাকলাম। গোবিন্দগঞ্জের ঘটনাটা খুব পরিষ্কার তো আমাদের কাছে, যে ওখানে কি ঘটেছে। সেখানে 2004-এ সাঁওতালদেরকে নিয়ে আসা হলো, যারা নিয়ে আসলেন ওখানকার স্থানীয় এমপি এবং চেয়ারম্যান, তারাই কিন্তু আবার পুলিশের সহায়তায়, যারা আনছে, সহায়তা করছে, বসতি স্থাপন করেছে, তারাই আবার এই কয়দিন আগে একসঙ্গে মিলে তাদের উপর আক্রমণ, না শুধু 3 জন ওখানে মারা গেছে। তো এই যে ভয়ঙ্কর ঘটনা, আমি যেটা বলতে যাচ্ছি, আপনি বলছেন তারা কেন স্মুথলি চললে ভালো হবে না, তারা ক্ষমতাকে সংরক্ষণ করার জন্য ব্রিটিশরা যেভাবে বিভক্তির রেখা টানত, পরস্পরকে লেলিয়ে দিত, সে একই খেলাটা এখনো চলছে। এটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক একটা খেলা। আচ্ছা, আপনাকে এটা মনে, আমরা দেখি মজারুল ইসলাম সেলিম, এই যে গাইবান্ধার সাঁওতাল পল্লীতে যে ঘটনাটা ঘটেছে, যে নির্মমভাবে তাদের উপরে তাদের উচ্ছেদের যে প্রক্রিয়ায় উচ্ছেদ করা হয়েছে এবং 3 জন নিহত হয়েছে এই ঘটনায়, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো একই ধারাবাহিকতায় হচ্ছে, এবং এটা নাসিরনগরের ঘটনা বা গাইবান্ধার মহিমাগঞ্জের সুগার মিলের জমিরকে কেন্দ্র করে যেটা হয়েছে, এইটার সঙ্গে আরেকটু গভীরে আমরা গেলে পরে আমরা বুঝতে পারবো যে সমাজের এবং রাজনীতির সাম্প্রদায়িকীকরণের যে ধারাবাহিক প্রচেষ্টা গত প্রায় 40 বছর ধরে আমরা দেখে আসছি, তারই অত্যন্ত স্বাভাবিক পরিণতি। এখন সরকার যদি চায়ও, পাওয়ারকে কেন্দ্র করে যখন নাকি আপনি রাজনীতিটাকে সাজানোর চেষ্টা করেন, সরকার চাইলেও এই ধরনের ঘটনা বন্ধ করতে পারবে না। কেন, পাওয়ারে যাওয়ার জন্য তার স্থানীয় কায়েমি স্বার্থবাদীদের সমর্থন দরকার, এবং তারা স্থানীয় নানান রকম ইকুয়েশন মিলানোর জন্য এই দুর্বল সম্প্রদায়ের উপরে তারা আক্রমণ পরিচালনা করে তাদের ভোটের ইকুয়েশনটা বাড়ানোর জন্য চেষ্টা করবে। ওর জন্য পুরো জিনিসটা দায়ী হলো আমরা আমাদের এখানকার রাষ্ট্রের চরিত্রটা এবং নীতি আদর্শের জায়গায় আমরা কোথায় অবস্থান করছি। আপনি সাঁওতালদের যে ঘটনাটা ঘটেছে, সেটা সম্ভবত 1956 সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে, আবু হোসেন সরকারের
যখন নাকি এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সেখানে সুগার মিল স্থাপন করা হবে এই কথা বলে সাঁওতালদের সমস্ত জমি জমা এবং গ্রাম সেইখানে রিকুইজিশন করে নেওয়া হয় জমিটা, এবং সেখানে যে এগ্রিমেন্ট হয় সেটা হলো যে এটা সুগার মিলের জন্য নেওয়া হচ্ছে এবং সেইখানে আখ চাষ করা হবে, কারণ কৃষকরা ওই এলাকায় এর আগে আখ চাষ করতো না। সুতরাং এইখানে সুগার মিলের উদ্যোগে এখানে আখ চাষ করা হবে যাতে কারখানাটা চলতে পারে, এবং এইটা যদি কারখানার পক্ষ থেকে আখ চাষ না করা হয় তাহলে পরে আবার সাঁওতালদেরকে ফেরত দেওয়া হবে। এখন মহিমাগঞ্জ সুগার মিল বন্ধ হয়ে গেছে। এবং সেইটা তাদেরকে নানাভাবে করে যে ঠিক আছে আমি তোমাকে বসাচ্ছি ওইখানে, এটা বলে বুলবুল নামে এক ভদ্রলোক, এবং তিনি তাদেরকে নেতায় সেজে তাদেরকে ওইখানে বসালেন এবং বসিয়ে সেখানকার যখন চেয়ারম্যান ইলেকশন হলো তিনি তাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন। চেয়ারম্যান হওয়ার পরে এখন তিনি পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ করে কায়েমি স্বার্থবাদীদের পক্ষ আবার উচ্ছেদের প্রয়োজনটা কেন পড়লো? এখন আখ চাষ তো হচ্ছে না। না, উচ্ছেদ না করলে পরে ওই জমিটা ওইখানকার বিত্তবানরা কিভাবে আত্মসাৎ করবে? সুগার মিলের সাইনবোর্ডটা সামনে রেখে তারা যদি ওইটা দখল করে নিতে পারে এবং সাঁওতালরা সেখানে ইতিমধ্যে যে চাষবাস শুরু করেছিল তাদেরকে উচ্ছেদ না করতে পারলে তারা তো সেগুলো ইজারার নামে তারা নিজেরা সেটা ভোগ দখল করার তার কোনো সুযোগ থাকবে না। সুতরাং সুগার মিলটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সেটা সাঁওতালদেরকে উচ্ছেদ করাটাই সেটা প্রধান উদ্দেশ্য। এবং খুবই দুঃখজনক যে সচিব মহোদয় তিনি বললেন, পত্রিকায় এটা এসেছে, যে ওইখানে কোনো সাঁওতালকে উচ্ছেদ করা হয়নি, তারা অন্যায়ভাবে ওইটা দখল করার জন্য এসেছিল, অন্যায় দখলকারীদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু আমি তাকে স্পষ্ট করে প্রশ্ন করতে চাই, দখলদারি কে? সাঁওতালরা দখলদারি না। সাঁওতালকে উচ্ছেদ করে সেইটা সুগার মিলের জন্য রিকুইজিশন করা হয়েছিল। যখন সুগার মিল তার জন্য ব্যবহার না করে অন্যকে দখল করার জন্য অধিকার দেয়, সেই হলো দখলকারী। সুতরাং পুলিশের যাওয়া উচিত ছিল যে সাঁওতালদের যাতে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করতে পারে সেটার জন্য। এবং কি বর্বর এবং নির্মম পরিস্থিতি আপনি দেখেন, সেখানে গুলিতে আহত এবং তাদেরকে আনা হলো, গুলি করা হলো, গুলি করে সেই গুলি খাওয়া লোককে গ্রেপ্তার করে হাসপাতালে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাদের হাসপাতালে রাখা হলো। হাইকোর্ট থেকে বলা হয়েছে যে হ্যান্ডকাপ খুলে দিতে হবে, এখন তারা প্রতিশোধ নিচ্ছে। ঠিক আছে, হ্যান্ডকাপ খুলতে হবে, ঠিক আছে যাও, হাসপাতাল থেকে বের করে এখন জেলখানায় পাঠিয়ে দিয়েছে। এবং এইসব ঘটনার বর্বরতা এটা বর্ণনা করার ভাষা আমাদের নাই। এখানে দুদু সাহেব উপস্থিত আছেন। আমি মনে করি যে আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতাসীন দায়ী, এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কম দায়ী না। ইলেকশনের পরে হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার চালানো হয়েছে তখনও আমরা বলেছিলাম যে এটার উপরে একটা হোয়াইট পেপার করা হোক, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হোক। ওই সময় যদি এই কাজগুলো করতো তাহলে পরে এখন কিন্তু আমাদের এই পরিণতি ভোগ করতে হতো না। সুতরাং কিন্তু দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ। আমি এটা বলতে চাই, বিএনপি যদি কোনো কাজ খারাপ হয়ে থাকে এবং সেইটাকে অজুহাত করে যদি বর্তমান সরকার একই পদ্ধতি অনুসরণ করে তাহলে পরে তো আমি বলবো যে আওয়ামী লীগের বিএনপিকরণ হয়ে গেছে, কারণ তারা বিএনপিকে অনুসরণ করার চেষ্টা করছে। ওর জন্য এই একটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরেকটা ওয়ান ব্যাড ইনসিডেন্স ক্যানট বি অ্যান এক্সকিউজ ফর অ্যানাদার ব্যাড ইনসিডেন্স। শামসুজ্জামান দুদু কি উত্তর দিবেন? না, আমাদের সেলিম ভাই মানে ওই সাঁওতাল গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের যে ঘটনা কম বেশি বিস্তারিত তিনি এখনো উল্লেখ করেছেন। এখানে 20টি গ্রামের ঘটনা। সাথে ইন্টারেস্টিং আপনি জানেন তথ্য, সেটা আপনি বলে দেন কিভাবে এটা বলবেন, যে সাঁওতালরা কিন্তু সাংঘাতিকভাবে প্রতিবাদ করেছে। যেটা প্রতিবাদের ভাষাটা দেখেন, তারা কিন্তু কোনো সরকারি ত্রাণ এখন পর্যন্ত গ্রহণ করেনি। এখানে আমি বলি 20টি গ্রামের মধ্যে 14-15টি গ্রাম হচ্ছে সাঁওতাল অধ্যুষিত, আর 5-6টি হচ্ছে বাঙালি মুসলমানদের অধ্যুষিত। মানে অন্তত প্রথম 2 দিন তারা ত্রাণ নেই না, এখন পর্যন্ত নেওয়া শুরু করেছে না। তো এখানে না, সরকারের ঋণ তারা নেয়নি,
রাষ্ট্র মানে দলীয় ঋণ তারা নেয়নি রাষ্ট্রের পক্ষ থেকে, এবং আমাদের কৃষক সমিতির পক্ষ থেকে ওখানে হাড়ি পাতিল তারা বলছিল, আমাদের ওখানে অনেকবার যাওয়া হয়েছে যে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, কিছু যদি রান্না করে খেতে চাই হাড়ি পাতিলগুলো দেন, তা আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করছি 2-3 দিন ধরে আর কি। তাদের প্রতিবাদের ভাষাটা আমার কাছে অনন্য মনে হয়েছে। সাঁওতাল আগাগোড়া বিদ্রোহী জাতি, সাঁওতাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, তাদের প্রধান অস্ত্রই তাদের নিজেদের তৈরি তীক্ষ্ণনখ, এটা প্রতীকী অস্ত্র। খুব তারা নীরবে গোষ্ঠীগতভাবে তারা একসঙ্গে থাকা পছন্দ করে, সেহেতু সাঁওতালদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা বর্বচিত একটি ঘটনা। এখানে আমি বলি আপনাকে, এই জমি ভূমি মানে যে অধিগ্রহণ একোয়ার, সেটা পাকিস্তান আমলে 52-54 পরে এটা করা হয়েছে। সুগার মিল, রংপুর সুগার মিল, ওখানে গোবিন্দগঞ্জ হলে এটা রংপুর সুগার মিল, কিন্তু শর্ত ছিল একটি, যদি কোনো কারণে এখানে আখ চাষ না করা হয় তাহলে পরে এটি পূর্বতন যে মালিকানা মালিকের কাছে চলে যাবে, তাদের কাছে ফিরে যাবে। তো একসময় 2004 সালে এখানে সুগার মিলটা আনুষ্ঠানিকভাবে ওই সময় গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট বন্ধ করে দেয়, যে এটার আর এখানে ফিজিবিলিটি নাই বা এখানে এটা চলছে না। তখন এই ভূমির প্রশ্নে এটা স্পষ্ট করে বলি, তৎকালীন এমপি, বিরোধী দলের এমপি আওয়ামী লীগের, তিনি এবং তার দলের লোকরা সাঁওতালদেরকে এখানে আসায় উৎসাহিত করে, যেহেতু এখানে আখ চাষ হচ্ছে না, এই ভূমিগুলোকে নেওয়া। তো এখন আওয়ামী লীগ গভর্নমেন্টে আসার পরে কিন্তু সুগার মিলটা আবার চালু করে, কিন্তু এখন বন্ধ হয়ে যায় বছরখানিক চলার পরে, কারণ ওখানে চালানোর ওই সুযোগটা ছিল না। যখন ওদেরকে আনা হয়েছিল তখন একটি সরকার ছিল, যখন ওদের উচ্ছেদ করা হচ্ছে তখন হচ্ছে যারা আনছিল তাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সম্ভবত কম বেশি ধরেন 8,000 একর জমি ওখানে এই মানে একোয়ার করা হয়েছে। তো এখানে যে বিষয়টি এখানে আসছে সেটি হচ্ছে যে শিল্প সচিবের যেটা, হ্যাঁ এখনো পর্যন্ত এটি সরকারেরই জমি, সরকার একোয়ার করছে, কিন্তু সরকার যে শর্তে এখানে একোয়ার করেছে সেই শর্ত এখানে পালন হচ্ছে না, অর্থাৎ পূর্বতন ভূমিকা। যে সরকারটি এখন আছে সেই সরকারে যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে, আইনের কোনো সংকট তৈরি, আইনের কোনো অসুবিধা হয়, সংসদ আছে, সেখানে আইনটিকে পূর্বতন মালিকদের, অর্থাৎ কৃষি জমি হিসাবে এটা কিন্তু ছিল, সে কৃষকের মধ্যে, সে সাঁওতাল হতে পারে, বাঙালি মুসলমান হতে পারে, স্থানীয় যারা ছিলেন দাবিদার অতীতে তাদের কাছে হস্তান্তর। অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত আপনি সর্বশেষ কথা যেটা জানতে চাই এই প্রসঙ্গে, সেটা হলো এই জমি এখন সাঁওতালদের ফেরত দেওয়া হোক বা হোক, এটা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। এটা সিন্দুরের ওয়েস্ট বেঙ্গলে এখানে জমি নেওয়া হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি যে সরকার সেই সময় বিরোধী দলের নেত্রী হিসেবে এটা তীব্র বিরোধিতা করেছিলেন, এবং তিনি একটি পিরিয়ড মানে পার করেছেন, জমি দিতে পারেননি, কোর্টের মধ্য দিয়ে কিন্তু এখন তিনি দিচ্ছেন। এখন যারা দাবিদার, আমার কাছে স্পষ্ট, এটা আমার দলীয় স্ট্যান্ড, আমার ব্যক্তিগত স্ট্যান্ড, আপনি মানুষের জমি একোয়ার করেছেন, যে কাজে একোয়ার করেছেন সেটি যদি না হয়, সেখানে আইনে বলা আছে সেটি সে ফিরে পাবে, সরকারের উচিত হচ্ছে সেখানে সহযোগিতা করা। সেটা যেটা মুজাহিদুল ভাই বললেন যে সেটিকে দখলদারিতে, অর্থাৎ প্রভাবশালী মহল নিজে আত্মসাৎ করার জন্য, মূল ঘটনাটা কিন্তু এই, তাদের উপর যে আক্রমণটা সেটা হচ্ছে তাদেরকে সরিয়ে দিয়ে এই ভূমি স্থানীয় প্রভাবশালীরা অধিকাংশ সরকারের ধারক বাহকে থাকে এবং তার সঙ্গে অন্যান্য গোষ্ঠীও থাকে, তারা এটা দখল করতে চায়। তা আমার মনে হয় এটা ঠিক হবে না, তাদের এই আক্রমণের বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত, এবং ভূমি ব্যবস্থা সুন্দরভাবে করার জন্য আইন যদি নাও থাকে সেটা করে তাদের কাছে হস্তান্তর করা উচিত। ভূমি ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন, এই যে সাঁওতালদের যে ভূমিটা? না, এটা তো একটা কথা বলা দরকার যে আমাদের এখানকার ঐতিহাসিকভাবে সাঁওতাল সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়ের ভেতরে মালিকানা সম্পর্কে কোনো ধারণাই তাদের সমাজের ভেতরে কোনো সময় ছিল না, এবং তারা যখন বসবাস করত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতো তখন তারা সমবেতভাবে সমস্ত সম্পত্তিটা তারা ভোগ দখল করত। এখন ব্রিটিশ যখন পার্মানেন্ট সেটেলমেন্ট ইত্যাদির ভেতরে গেলেন তখন এগুলো নকশা এঁকে সেটা করা হলো, সেইটা কোনো সময়ই এইসব আদিবাসী এলাকায় কার্যকর হয়নি, এবং এইটার ব্যাপারে কিন্তু ব্রিটিশ আমলেই একটা বিশেষ বিধান ছিল যে তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে না। বন জঙ্গলের ভেতরে তারা থাকে, শিকার করে তারা চলে, এবং সেখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার
এইভাবে তাদের জমি কোনো সময় কিন্তু চিহ্নিত হয়নি। এই বৈশিষ্ট্যটা আমাদের আদিবাসীদের ক্ষেত্রে দেখতে হবে। কিন্তু প্রশ্নটা খালি আদিবাসীদের জমি না, আমাদের পদ্মায়, যমুনায় যখন নদী সমস্ত জমি ভেঙে উত্তাল পদ্মা গ্রাস করে নেয়, রাক্ষসী পদ্মা গ্রাস করে নেয়, আমাদের গরিব মানুষের সহায় সম্পত্তি জমি জমা, সেইটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর রাক্ষস সেটা দখল করে নিচ্ছে। সেটা হলো শোষক শ্রেণী। এবং আগে এটা ছিল জোরদার, এখন তদবিরদার, এখন হলো ক্যাডার, দলীয় ক্যাডার, নেতৃবৃন্দ। এবং আপনি দেখেন না, পত্রপত্রিকায় দেখবেন 10 টাকা দরে কেজিতে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, 30 কেজি করে প্রত্যেক মাসে দিবে। সমস্ত পত্রপত্রিকার খবর হলো গরিব মানুষ এটা পাচ্ছে না, আওয়ামী লীগের ক্যাডাররা সেগুলো নিয়ে নিচ্ছে। সেটা তো আছে। সাঁওতাল যে বিষয়টা, একটা বাক্যে শেষ করে দেন, সাঁওতালদের এখন সমাধানটা কি হবে? না, তাদের যে জীবিকা নির্বাহের জন্য যেটা তাদের ন্যায্য প্রয়োজন সেটা সমাধান করা হলো সরকারের দায়িত্ব। এবং এইখানে যে জটিলতাটা সৃষ্টি হয়েছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আইন অনুযায়ী এবং আলাপ আলোচনার মাধ্যমে পুরা পরিস্থিতিটা কিভাবে একটা শৃঙ্খলার ভিতরে ফেরত নিয়ে আসা যায়, সেই আলাপ আলোচনার উদ্যোগ গ্রহণ করা অবিলম্বে জরুরি। কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো সেখানকার না খাওয়া মানুষ এবং ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া। এবং এই ঘটনার পেছনে ওইখানকার চেয়ারম্যান জড়িত, ওইখানকার এমপি জড়িত। এমপিকে আমি চিনি, সে একটা মার্ডার কেসের আসামি ছিল, ছাত্র ইউনিয়নের একটা কর্মীকে হত্যা করার জন্য তার নামে অভিযোগ ছিল। এবং এই তাদের ইনভলভমেন্টের ভেতরে এই ঘটনাটা ঘটেছে। সমস্ত কিছু তদন্ত করে বের করে আনার জন্য এই ক্ষেত্রেও একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। যে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দুজন অতিথি আজ যেটা বলেছেন, একমত হয়েছেন যে এই ধরনের ঘটনার তদন্তে আসলে বিচার বিভাগীয় তদন্ত করে যারা আসলে দায়ী তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে, তা না হলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে। আমরা এই ধরনের ঘটনা কোনো পুনরাবৃত্তি চাই না। নাসিরনগরে যেটা ঘটেছে, সংখ্যালঘুদের উপর হামলা, এবং সাঁওতাল সম্প্রদায় যাদের অনেক 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 অতীত ঐতিহ্য রয়েছে, যারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং তারা মানে খুবই নিরীহ প্রকৃতির মানুষ, এই তাদের যে ন্যায্য পাওনা সেটা যাতে পায় সেদিকে সংশ্লিষ্টরা খেয়াল করবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।